So, good evening, everyone. How are you? আজ আমরা মডাল ভার্ব নিয়ে কথা বলবো এবং ইংরেজি ভাষায় মডাল ভার্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে বেসিক স্পোকেন ইংলিশের মডাল অক্সিলারি ভার্ব ফর স্পোকেন ইংলিশ। লেটস ইউজ মডাল ইন রাইটিং অ্যান্ড স্পিকিং। দেখেন, ইংরেজিতে লিখতে গেলে এবং কথা বলতে গেলে মডাল ছাড়া কিন্তু মডাল ভার্বের ব্যবহার ছাড়া কিন্তু এটা কল্পনা করা যায় না। আপনি পারবেন না, যতই চেষ্টা করেন আপনি মডাল ভার্ব ছাড়া ইংরেজিতে কথা বলতে পারবেন না, আপনি একটা বাক্য লিখতে পারবেন না। Modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. কত সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে দেখেন, মডালস আর অক্সিলারি ভার্বস। মডালস হচ্ছে সাহায্যকারী ভার্ব, প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। মডালস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড, সেগুলো ব্যবহৃত হয় উইথ মেইন ভার্ব। ভালো করে প্লিজ লিসেন টু মি অ্যাটেন্টিভলি। আমার প্রথম কথা এবং আমার শেষ কথা হচ্ছে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে যে কথাগুলো বলি আপনারা একেবারে স্মৃতিতে সব কথাগুলো কিন্তু মনে রাখবেন। দেখবেন একটা ক্লাস করার পরে নিজেরা বুঝতে পারবেন ডেভেলপটা কতদূর হচ্ছে। দে আর ইউজড উইথ মেইন ভার্ব, এখানে দে বলতে মডাল ভার্ব গুলো মেইন ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় টু গিভ এডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব, একটা অতিরিক্ত অর্থ দেওয়ার জন্য। এখানে আমি একটা উদাহরণ দিয়ে একটু দেখাই দিচ্ছি, দেখেন। এই অধ্যায়ে আমরা শিখবো মডাল গুলো কিভাবে নিজস্ব অর্থ অনুসারে বাক্যে গঠিত হয়, কিভাবে বাক্য গঠন গঠন করে। মডাল ভার্বের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। এই কথাটা কিন্তু আমাদের একেবারে শুরুতেই মনে রাখতে হবে। মডাল ভার্বের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম মানে ভি ওয়ান ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, টি, এন, এনই, আইএনজি কোনো কিছুই বসানো যাবে না। মেজর মডাল ভার্বস আর, মনে রাখবেন, ইংরেজিতে 18টি মডাল ভার্ব রয়েছে। আপনারা একটু সংখ্যাটা মনে রাখবেন। এখানে ক্যান অর্থ পারা, কুড অর্থ পারা, এটা অতীত অর্থে, অতীতে যখন ব্যবহার করা হবে। মে মানে সম্ভাবনা, মাইট শব্দের অর্থ হচ্ছে পাস্ট অফ মে, মে এর ভি টু তে আমরা মাইট ব্যবহার করব। শ্যাল উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহার করা হবে উইলের পরিবর্তে। শ্যালের পরিবর্তে কিন্তু বর্তমানে উইলের ব্যবহার ব্যাপক। উড অতীত অভ্যাস অর্থে উড ব্যবহার করা হয়। ইউজ টু অতীত অভ্যাস, শুড অর্থ উচিত, অট টু অর্থ উচিত অর্থে, মাস্ট অবশ্যই, নিড টু প্রয়োজন, ডেয়ার টু সাহস করা, উড বেটার অর উড রেদার বরং বা উচিত বা ভালোই। এই বিষয়গুলো কিন্তু যখন পিডিএফ পাঠিয়ে দেবো আপনারা এগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকটা ধরে ধরে মুখস্থ করবেন। আমি আপনাদের কাছে ফিডব্যাক নেবো ক্যান অর্থ কি, আপনারা যে কেউ উত্তর দিবেন। পারা, কুড মানে পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে। আচ্ছা, তার আগে এখানে একটা বিষয় খেয়াল করেন। এখানে আমরা যে মডাল ভার্ব শিখতেছি, মডাল ভার্বের সংজ্ঞাটা একটু দেখেন। এখানে আমরা আরো একটু যদি গোড়ায় ফিরে যাই, মডাল ভার্বের ব্যবহার মাধ্যমে, মডাল ভার্বের ব্যবহারের মাধ্যমে সেন্টেন্সে বিশেষ ধরনের অর্থ প্রকাশ পায়। মূলত মডাল ভার্বের মাধ্যমে বাক্যে সাবজেক্টের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা মনোভাব প্রকাশ পায়। এটা আবার কিভাবে দৃষ্টিভঙ্গি বা মনোভাব প্রকাশ পায় একটু খেয়াল করেন। Just wait a minute. আচ্ছা, here you can see, এখানে যে মডাল ভার্বের ব্যবহারগুলো দেওয়া হয়েছে তার ভিতরে আমার যে ডেফিনেশন, মডাল ভার্বের ডেফিনেশনে বলছে মডাল ভার্বের মাধ্যমে সেন্টেন্সের বিশেষ ধরনের অর্থ প্রকাশ পায়। আমি আপনাদের প্রথমে একটা উদাহরণ দেই। আমি কিন্তু প্রথমে উদাহরণ দেই তারপরে সংজ্ঞা বলি, এতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। সে দৌড়ায়, ভালো করে খেয়াল করেন। সে দৌড়ায় এর ইংলিশটা হবে হি রানস। হি রানস, এখানে এস হবে কেন, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন এবং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো হি রানস, সে দৌড়ায়। কিন্তু আমি যদি এরকম বলি সে দৌড়াতে পারে, তখন আমার ইংরেজিটা কিভাবে করতে হবে? তখন ট্রান্সলেশনটা হবে হি রানস বললে কিন্তু হবে না। হি রানস অর্থ হচ্ছে সে দৌড়ায়, আর সে দৌড়াতে পারে তখন হবে হি ক্যান রান। দেখেন, এখানে কিন্তু আমার সংজ্ঞার ভিতরে বা আমার এখানে একটা কথা বলা বলা হয়েছে যে মডাল ভার্বের সঙ্গে কখনো কিন্তু এস, মডাল ভার্বের পরে যে মূল ভার্বটা বসবে এই মূল ভার্বের সঙ্গে এস, ইএস, ডি, ইডি, টি, এন, এনই, আইএনজি কোনো কিছুই যোগ হবে না। ঠিক তদ্রূপ এখানে কিন্তু সে দৌড়ায় হি রানস, কিন্তু যদি বলি সে দৌড়াতে পারে হি ক্যান রান। বিষয়টা আমি আপনাদের একটু লিখে দেখাই। এখানে একটু খেয়াল করেন, আমি লিখলাম হি আর ইউ এন, হি রানস, দেখেন
সে দৌড়ায়। কিন্তু যখন আমি পরবর্তীতে একটা মডাল ভার্ব ব্যবহার করি, বাক্যটা আমি তৈরি করব, তখন কি হবে? তখন হবে হি ক্যান রান। RUN, হি ক্যান রান, অর্থাৎ সে দৌড়াতে পারে। এখানে কিন্তু হি রানস, আর যখন হি ক্যান রান দিব, তখন কিন্তু এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করেন। হি রানস, এখানে কিন্তু আমি কোনো মডাল ভার্বের ব্যবহার করিনি। কিন্তু যখন হি ক্যান রান ব্যবহার করলাম, তখন কিন্তু আমার এই মূল শব্দটার সঙ্গে এই যে রান কিন্তু এখানে বেস ফর্ম, এই বেস ফর্মের সঙ্গে কখনো এস, ইএস, ডিটি কিছুই যোগ হবে না। এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করেন। সাবজেক্ট প্লাস মডাল, তারপর বেস ফর্ম, তারপর অবজেক্ট। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, এখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম, এই সাবজেক্টটা নিলাম ক্যান, সরি সাবজেক্ট নিলাম, তারপরে আমি এখানে একটা মডাল ভার্ব নিলাম ক্যান, বেস ফর্ম নিলাম হচ্ছে স্পিক। দেখেন এখানে আমি একটা বেস ফর্ম নিয়েছি স্পিক, এই স্পিকের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। এখানে আপনারা, আমি অনেক জায়গায় দেখেছি স্টুডেন্ট আপনারা বলে ফেলেন আই ক্যান স্পোক বা আই ক্যান স্পোকেন, আই ক্যান স্পিকিং, এরকম কখনো হবে না। কেন হবে না? যেহেতু আমি এখানে একটা মডাল ভার্ব ব্যবহার করতেছি। আই ক্যান স্পিক ইংলিশ, তারপরেরটা কি হবে দেখেন, পরবর্তীতে রয়েছে উই কুড রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং এ সং, he might play football, she will discover the work, they should do the work, রানা উড ওয়াশ এ কার। এখানে গত ক্লাসে আমি যেমন আপনাদের বলেছিলাম কিছু কাজ করতে, আমি কিন্তু সেই কাজগুলো আপনাদের কাছ থেকে একটু পরে আনমিউট করে কিছুটা ফিডব্যাক নিব, আপনারা কে কতটা লিখেছেন। যে যা লিখছেন এগুলো কিন্তু একটু সামনে রাখেন এখন। এক্সাম্পল দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, দেখেন এখানে কিন্তু এক একটা মডাল ভার্বের ব্যবহার কিন্তু এক একভাবে হচ্ছে। আই ক্যান স্পিক ইংলিশ, পরবর্তীতে কি করা হয়েছে, আই কুড স্পিক ইংলিশ। একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু ক্যানের পরিবর্তে আমি কুড ব্যবহার করেছি। কেন কুড ব্যবহার করেছি? কারণ আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, অর্থাৎ অতীতকালে পারতাম। আর যখন আমি এখানে ক্যানের ব্যবহার করব, তখন আমার কি হয়ে যাবে, ক্যান শব্দটা যখন আমি ব্যবহার করব তখন আমি ইংরেজিতে কথা বলতে পারি। আর আই মে স্পিক ইংলিশ, ভালো করে খেয়াল করেন, আই মে স্পিক ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতে কথা কথা বলতেও পারি। অর্থাৎ মে মানে কিন্তু এখানে সম্ভাবনা। আমরা পিছনের দিকের ক্লাসগুলোতে আমি দেখতে পাবো যে এখানে মডাল ভার্বের ব্যবহার, আপনাদের এখনই দেখাচ্ছি মডাল ভার্বের ব্যবহার কতটুক, কার পার্সেন্টেজ কতটুক, ক্যান এর পার্সেন্টেজ কতটুক, কুড কতটুক সম্ভাবনা থাকে, মে কতটুক। যেমন আমি এখানে যদি বলি ইট মে রেইন টুডে, একটু খেয়াল করেন আপনারা, এখানে একটা বাক্য লিখলাম, ইট মে, RAIN, রেইন। দেখেন এখানে আমি একটা বাক্য লিখেছি, বাক্যটা কি লিখেছি, ইট মে রেইন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হলেও হতে পারে, আবার নাও হতে পারে। সেখানে কিন্তু আমি মে ব্যবহার করেছি, ইট মে রেইন টুডে। তার পরবর্তীতে দেখেন আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। এখানে মডাল ভার্ব কোনটি, শ্যাল। তারপরে কোন ভার্বটি বসেছে দেখেন, তারপরে একটা ভার্ব বসেছে স্পিক। তার পরবর্তী বাক্যটা আমরা খেয়াল করি, আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই শুড স্পিক ইংলিশ, আই উড স্পিক ইংলিশ। তার পরবর্তীতে দেখেন, খেয়াল করেন, আই উড স্পিক ইংলিশ, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। এই মাস্ট এর ব্যবহার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব ব্যাপক। মাস্ট মানে হচ্ছে কি বলেন তো, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। যেমন আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আই মাস্ট ইংলিশ, আমি অবশ্যই কাজটি করবো, আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমি অবশ্যই সেখানে যাবো, আই মাস্ট গো দেয়ার। মডাল ভার্বের ব্যবহার কোনোটার ব্যবহার কিন্তু কম নয়, প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ। হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারে। দেখেন ক্যান সম্ভাবনা অর্থে, হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারে। হি ক্যান গো দেয়ার, সে সেখানে যেতে পারে। শি মে কিস ইউ, সে তোমাকে চুমু দিতে পারে। হি ইউজ টু সুইম ইন দা রিভার, অর হি ইউজ টু সুইম ইন দা রিভার ইন হিজ বয়হুড, অর্থাৎ সে তার ছোটবেলায় বা বাল্যকালে নিয়মিত নদীতে সাঁতার কাটতে। ইউজ টু এর ব্যবহার কিন্তু আলাদা একটা স্ট্রাকচার রয়েছে, এটা আমি আজকে দেখাবো আপনাদের। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কুরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড আনসার দ্য কোয়েশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। দেখেন এখানে কুড মানে কি, ক্যান এর পাস্ট টেন্স কিন্তু কুড হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্যান এর পাস্ট টেন্স কিন্তু কুড ব্যবহার করা হয়েছে। যারা ইংরেজিতে
একেবারে দুর্বল ছিলেন, যে কিছুই বুঝতেন না, এই মডাল ভার্বের ব্যবহারগুলো একটু শিখে যান, দেখবেন আপনারা নিজে থেকেই অনেক কথা বলতে পারবেন। কি, হিমেল উড গো টু দা সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মাঝে সিনেমা দেখতে যেত। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে তোমার মান্য করা উচিত। পরবর্তীতে দেখেন পার্ট টু তে কি রয়েছে, এর মাধ্যমে না বোধক কথাবার্তা বলা যায়। আমরা কিন্তু এতক্ষণ পজিটিভ বা অ্যাফার্মেটিভ বাক্য কিভাবে করতে হয়, অ্যাফার্মেটিভ বাক্য থেকে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি সেই স্ট্রাকচার কিন্তু শিখেছি। এই উপরে দেখে আসেন, আমাদের এই বক্সটার দিকে একটু খেয়াল করবেন প্লিজ। এখানে সাবজেক্ট প্লাস মডাল প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। এই বাক্যটা কিন্তু এখানে অ্যাফার্মেটিভ হয়েছে, কিন্তু যদি আমি এটা নেগেটিভ করতে বলি তখন কি হবে, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। তখন এখানে আপনি কি করবেন, আই ডু নট স্পিক বলবেন নাকি আই ক্যান নট স্পিক বলবেন। আমরা এখানে কিন্তু স্টেপ টু তে এবার সেই নিয়মটা শিখবো। পার্ট টু এর মাধ্যমে নাবোধক কথাবার্তা বলা যায়। সে লিখতে পারে না, সে পড়তে পারে না, সে যেতে পারে না। তখন কি হবে, গঠন প্রণালী হবে, দেখেন সাবজেক্ট হবে, তখন কিন্তু সাবজেক্ট হবে, তারপরে মডাল অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভি ওয়ান বসবে, তারপর অবজেক্ট বসবে। বিষয়টা খুবই সহজ, ভালো করে একটু খেয়াল করেন। সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা একটা উদাহরণ দেখি, আই ক্যান্ট স্পিক ইংলিশ, দেখেন আবার বলছি আই ক্যান্ট স্পিক ইংলিশ। এখানে দেখেন যে ভার্বটা আমি বসিয়েছি, ক্যান এর পরে একটা নট দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু কি ফর্ম বলতে পারবেন, এটা এই যে ক্যান্ট লিখেছি, এখানে কিন্তু আমরা ক্যান নটও লিখতে পারতাম, কিন্তু এটাকে বলা হচ্ছে শর্ট ফর্ম। ইংরেজিতে আমরা প্রায় কিন্তু এই জিনিসটা দেখে থাকি, একটা হচ্ছে লং ফর্ম, যেমন ডাজ নট, এটাকে আমরা বলতে পারি ডাজেন্ট। ডু নট কে আমরা বলতে পারি ডোন্ট। ঠিক তদ্রূপ এখানে আই ক্যান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, ইউ শুডেন্ট ড্র আ পিকচার, হি উডেন্ট সিং আ সং। এখানে কিন্তু আমি একটা কথা বলেছি, আমরা অ্যাফার্মেটিভ শিখে এসেছি, এখন কিন্তু আমরা নেগেটিভ শিখতেছি। অ্যাফার্মেটিভ এর পরে আমরা নেগেটিভ শিখতেছি, যেমন আই ক্যান্ট স্পিক ইংলিশ, তারপরে উই কুডেন্ট রাইট আ লেটার, ইউ শুডেন্ট ড্র আ পিকচার। আই ক্যান নট রাইট, যে আই ক্যান্ট রাইট এ লেটার, আমি চিঠি লিখতে পারি না। আই কুড নট রাইট এ লেটার, আমি চিঠি লিখতে পারতাম না। তারপরে কি আছে দেখেন, আই শুডেন্ট রাইট এ লেটার, আমার চিঠি লেখা উচিত না। আই উডেন্ট রাইট এ লেটার, আমি চিঠি লিখতাম না। ইউ কান্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে দুটো বাক্য লিখেছি। একটাই লিখেছি ইউ ক্যান্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না, অর্থাৎ বর্তমানে বুঝাচ্ছে। আর যখন সেটা পাস্ট টেন্সে নিয়ে যাব, পাস্ট টেন্সের নেগেটিভ করব, তখন হবে ইউ কুডেন্ট ড্র আ পিকচার, অর্থাৎ তুমি ছবি আঁকতে পারতে না, অতীতে বুঝাচ্ছে। আর প্রথমটা কি বুঝাচ্ছে, বর্তমানে, তুমি ছবি আঁকতে পারো না। ইউ ক্যান্ট ড্র আ পিকচার, ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন। আমরা অ্যাফার্মেটিভ শিখেছি, এখন কিন্তু নেগেটিভ শিখতেছি। কিভাবে শিখবো, এখানে আমার স্ট্রাকচারে বলছে সাবজেক্ট অর্থাৎ প্রথমে কর্তা, তারপরে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ও এখানে একটা জিনিস মনে রাখবেন, মডাল অক্সিলারি যে ভার্বটা বসবে এর সঙ্গে সবসময় নট বসাবেন, যেমন আই ক্যান্ট স্পিক ইংলিশ, উই কুডেন্ট রাইট আ লেটার, ইউ শুডেন্ট ড্র আ পিকচার। অর্থাৎ মডাল ভার্বের পরে শুধু নট যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। অ্যাফার্মেটিভ যেভাবে করেছেন, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আর এখানে শুধু ব্যবহার করেছি আই ক্যান্ট স্পিক ইংলিশ, মডাল ভার্বের পরে এনটি, অর্থাৎ সেটা নেগেটিভ, নট বসাই দিলেই কিন্তু আমার বাক্যটা কমপ্লিট হয়ে গেল। পার্ট থ্রি এর মাধ্যমে কোয়েশ্চেন, বিষয়গুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন, একবারের বেশি এগুলো আপনাদের দেখা লাগবে না। যেমন প্রথমে মডাল অক্সিলারি ভার্ব, আমি একটা বাক্য তৈরি করি, ক্যান আই প্লে ফুটবল। এখানে দেখেন আমি একটু লিখে দেখাই, CAN, আই ক্যান আই প্লে ফুটবল। দেখেন এখানে লিখেছি ক্যান আই প্লে ফুটবল, অর্থাৎ আমি কি ফুটবল খেলতে পারি। তো এখানে আমরা প্রথমে ব্যবহার করেছিলাম যেমন একটা অ্যাফার্মেটিভ বাক্যে আই ক্যান প্লে ফুটবল, তারপর আমরা নেগেটিভ শিখে এসেছি, সেটা হচ্ছে আই ক্যান নট প্লে ফুটবল। আর যখন আমরা প্রশ্নবোধক করব, অর্থাৎ সেটাকে আমরা যখন নোট অফ ইন্টারোগেশনে নিয়ে যাব, তখন কি হবে, তখন এই মডাল ভার্বটা শুধু প্রথমে চলে আসবে, যেমন ক্যান আই প্লে ফুটবল। এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমি আরো একটা বাক্য লিখছি, আই ক্যান প্লে ফুটবল। এখানে লিখলাম আই
ক্যান প্লে ফুটবল। দেখেন এখানে লিখলাম ক্যান আই প্লে ফুটবল। তারপরের বাক্য কি কি লিখেছি, এটা আমার প্রথমে লেখা উচিত ছিল কিন্তু আমি পরে লিখলাম আই ক্যান প্লে ফুটবল। আর পরে আবার একই জায়গায় আমি একটা বাক্য লিখতেছি আই ক্যান নট প্লে ফুটবল। লিখলাম আই ক্যান নট প্লে ফুটবল। দেখেন তাহলে এখানে কি লিখেছি, প্রথমে আমি যদি এটা ধরি, যেমন এই যে ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি, প্রথমে যদি আমরা এটা এরকমটা লিখতাম আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। তারপর লিখলাম আই ক্যান নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। তারপরে লিখছি কি ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। অর্থাৎ প্রথমে মডাল অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম, তারপরে কি নিয়ে আসলাম, তারপরে নিয়ে আসলাম একটা সাবজেক্ট আই, তারপরে কি নিয়ে আসবো, তারপরে নিয়ে আসবো ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। অর্থাৎ একেবারে সহজ, প্রথমে মডাল অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। যেমন ক্যান আই প্লে ফুটবল, would we discuss about the matter, would you swim in the river, must হি ড্র আ পিকচার, মে শি রাইট এ লেটার। অর্থাৎ এখানে মডাল ভার্বটা প্রথমে বসাবেন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে নিচে আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি দেখেন, যেমন ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। উইল ইউ ড্র আ পিকচার, তুমি কি একটি ছবি আঁকবে। তারপর কি আছে দেখেন, তারপরে আছে তুমি কি চিঠিটা ডাকে দিবে, উইল ইউ পোস্ট দ্য লেটার। এইটার যদি আমি একটু বলি তুমি চিঠিটা ডাকে দিবে, তখন কি হবে, ইউ উইল পোস্ট দ্য লেটার। এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করেন, তুমি চিঠিটা ডাকে দিবে, অর্থাৎ আমাদের যে পোস্ট অফিস ছিল একসময়, সেই চিঠিটা পোস্ট করা বোঝাচ্ছে। তুমি কি চিঠিটা ডাকে দিবে, তুমি চিঠিটা ডাকে দিবে, ইউ উইল পোস্ট দ্য লেটার। কিন্তু যখন ওইটা আমি প্রশ্নবোধক করব তখন কি হবে, উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে না, ওন্ট ইউ পোস্ট দ্য লেটার। ক্যান শি ডু দা ওয়ার্ক, সে কি কাজটি করতে পারে। শ্যাল আই ডু দা ওয়ার্ক, আমি কি, শ্যাল আই ডু ইট, আমি কি এটা করব। ডেয়ার ইউ ওপেন ইট, ক্যান ইউ লিফট দা বার্ডেন, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। অর্থাৎ এখানে মনে রাখবেন শুধু মডাল ভার্বটা প্রথমে বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর বেস ফর্ম, তারপর অবজেক্ট। ইউজ অফ মে, মাইট, মাস্টের ব্যবহার। দেখেন উপরে আমি একটু আপনাদের কাছ থেকে এখন একটু ফিডব্যাক নিই। এখানে তিনটা বাক্য, যেমন এই তিনটা বাক্যের ভিতরে কি কি আছে ভালো করে একটু খেয়াল করবেন। একটা আছে অ্যাফার্মেটিভ, একটা আছে নেগেটিভ, আর একটি আছে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে তারপরও চারটি জিনিস আমরা একসঙ্গে শিখতে পারবো, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। গত ক্লাসে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানেও ঠিক তদ্রূপ একটা মডাল ভার্বের বাক্য দিয়ে চার ভাবে সেই বাক্যটা তৈরি করা যায়। একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, আর একটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। পরবর্তীতে একটু খেয়াল করি, এখানে দেখেন ইউজ অফ মে, মাইট এবং মাস্ট এর ব্যবহার। এগুলো হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব। এই লেসন থেকেই এই ভার্বের বিস্তারিত ব্যবহার আমরা শিখব। মে এর ব্যবহার, কোথায় মে ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে কোন ভার্বটি কোন মডাল ভার্বের আহ ব্যবহার কতটুক, পার্সেন্টেজ কতটুক, আমরা কিন্তু সেই বিষয়টা একটু দেখবো। এখন দেখেন মাইট 30%, 30% সম্ভাবনা প্রকাশ করে মাইট। মে 50%, 50% সম্ভাবনা প্রকাশ করে। যেমন আমি আপনাদেরকে লিখে দেখিয়েছি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। তো এখানে আজ বৃষ্টি হতে পারে বললে কেমন বোঝায়, বৃষ্টি হতেও পারে, নাও পারে, কারণ এটা আকাশের মেঘের কথা শতভাগ নিশ্চিত করে আমরা কেউ বলতে পারি না। তাহলে মাইট 30%, মে 50%, মাস্টের ব্যবহার হচ্ছে 100%। স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস মাস্ট প্লাস বি অন প্লাস অবজেক্ট। সবাই একটু ভালো করে নিবেন বিষয়টা। সাবজেক্ট এখানে কর্তা, মে মাইট মাস্ট প্লাস বি অন প্লাস অবজেক্ট। যেমন আজ বৃষ্টি হতে পারে, আমি যে কথাটা বলেছিলাম দেখেন এখানে কিন্তু সেই বাক্যটাই কিন্তু সামনে চলে এসেছে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। 50%, 50% যখন পসিবিলিটি থাকে তখন কিন্তু আমরা মে ব্যবহার করব। পরবর্তীতে দেখেন ইট মাইট রেইন টুডে, অর্থাৎ এখানে জাস্ট এখানে দেখেন ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে।
এখানে কিন্তু মেয়ের শব্দটা যেমন ব্যবহার করেছি, তার একটা বিকল্প শব্দ সে মাইট ব্যবহার করেছে, কিন্তু মাইট মানে এখানে কিন্তু পসিবিলিটি কমে গেছে, 30%-এ চলে এসেছে। পরবর্তীতে যখন আমরা 100% ব্যবহার করব তখন আমরা মাস্ট ব্যবহার করব। দেখেন, এই মাস্ট শব্দটা আমরা কোথায় ব্যবহার করব? আমরা মাস্ট ব্যবহার করব অবশ্যই, যেমন ইট মাস্ট রেইন টুডে, অর্থাৎ আকাশে এমন পরিমাণে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে যে আজ অবশ্যই বৃষ্টি হবে, বৃষ্টি না হয়ে পারবে না। তখন আমরা মাস্ট ব্যবহার করবো। যেমন মে ব্যবহার করেছি 50% সম্ভাবনা, মাইট ব্যবহার করেছি 30% সম্ভাবনা, এবং মাস্ট ব্যবহার করব 100% যখন পসিবিলিটি সম্ভাবনা থাকবে, তখন আমরা মাইট এর ব্যবহার করব। স্ট্রাকচার 2 তে দেখেন, ইউজ অফ মে বি, মাইট বি, মাস্ট বি, হওয়া বা থাকা যখন বোঝায় তখন আমরা ব্যবহার করব মে বি, মাইট বি এবং মাস্ট বি। এই শব্দগুলো আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের খুব সম্ভাবনা থাকবে, যখন আমাদের এই বিষয়টা আমরা বুঝতে পারবো এটা অবশ্যই সংগঠিত হবে, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। আমি উপরে আপনাদের যে তিনটি বিষয় বুঝালাম, যে কিভাবে একটা মডাল ভার্ব ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, আমরা নেগেটিভ করতে পারি, আমরা ইন্টারোগেটিভ করতে পারি, এই বিষয়টাকে আপনারা কেউ বুঝতে পারছেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, দুই একজন, সবাই কথা বলে উঠবেন না। মোটামুটি কি আমার কথা কি বোঝা যায়? 100% না হলেও 80% কি বুঝতে পারেন? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই পিডিএফ দিব, অবশ্যই পিডিএফ পাবেন। আচ্ছা, পরবর্তীতে দেখেন ইউজ অফ মে বি। এটা দেখেন, ইউজ অফ মে বি, কোথায় আমরা মে বিটা ব্যবহার করব? মূলত বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূলত বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এই বি ভার্বের ব্যবহার কিন্তু ইংরেজি ভাষায় ব্যাপক, যেটা বলে শেষ করা যাবে না। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই ভার্ব গুলো কিন্তু আপনারা খুব ভালো করে শিখবেন। এই ভার্ব গুলো যদি না শেখা হয়, আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওইভাবে কিন্তু বুঝতে গেলে এই ভার্বের ব্যবহারটা, আপনাদের সোহাগ স্যার তো একটা কথা বারবার করে বলে যে ভার্বের ব্যবহারটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে, বিশেষ করে বি ভার্ব, হ্যাভ ভার্ব। কোনো ভার্বের অর্থ গুরুত্ব কম নয় এখানে। ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটা ভার্ব কিন্তু ভালোভাবে নিতে হবে। ভার্বের ব্যবহারটা না শিখলে কিন্তু ইংরেজিতে আমরা পিছিয়ে পড়বো। প্রথম হচ্ছে ভার্ব। স্যার দেখবেন পড়ানোর সময় আমি দেখেছি আপনাদের 200টা ভার্বের একটা শিট দিয়ে দেয়, সেই ভার্ব ফর্ম আপনাদেরকে আগে মুখস্থ করতে বলে। কেন বলে? কারণ আমরা যখনই ইংরেজি শিখতে যাবো আমাদের প্রথম দরকার ভার্ব। আমাদের দেহের ভিতরে যেমন রুহু বা আত্মা রয়েছে, ইংরেজি ভাষাতেও কিন্তু ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার কিন্তু সোল হচ্ছে ভার্ব। কাম টু দা পয়েন্ট। মূলত বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা। মূলত এই ভার্বটি নিজেই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সাবজেক্ট প্লাস মে, মাইট, মাস্ট প্লাস বি প্লাস নাউন। আবার একটু শোনেন, সাবজেক্ট প্লাস মে অথবা মাইট বা মাস্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন বলবে। আমরা একটা উদাহরণ খেয়াল করি, সে বাড়িতে থাকতে পারে, হি মে বি অ্যাট হোম। এখানে বিটা কিন্তু মেইন ভার্ব। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে মূলত এই ভার্বটি নিজেই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই ভার্বটি কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বলেন তো? এই ভার্বটি কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে মেইন ভার্বের ব্যবহারটা একটু দেখি আমরা। সে বাড়িতে থাকতে পারে, হি মে বি অ্যাট হোম। সে বাড়িতে থাকতেও পারতো, তখন কি হবে? হি মাইট বি অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে থাকবে, হি মাস্ট বি অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে থাকবে। হি মাইট বি অ্যাট হোম। সে বাড়িতে থাকতেও পারতো। দেখেন, হি মাস্ট বি অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে থাকবে, এখানে কিন্তু একটা জোর প্রয়োগ করা বোঝাচ্ছে। আমার কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। ইংরেজি ভাষায় আপনারা যখন কোথাও মাস্ট ব্যবহার করবেন, তখন এই মাস্টের অর্থ কিন্তু খুব জোর প্রয়োগ করা একটা জিনিস বুঝাবে। যেমন সে অবশ্যই বাড়িতে থাকবে। মনে করেন আপনি আপনার বন্ধুর বাড়িতে যাচ্ছেন রাত 11টার সময়। এই 11টার সময় কিন্তু আপনার বন্ধুর বাইরে থাকা কথা না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং মনে মনে চিন্তা করছেন যে বন্ধুকে আমি অবশ্যই বাড়ি পাবো, সে অবশ্যই বাড়িতে থাকবে। তখন আপনি মনে মনে কি বলবেন? হি মাস্ট বি অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে থাকবে। এখানে দেখেন আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে কি, আমরা ইংরেজি ভাষা চর্চা করতে চাই, শিখতে চাই, কিন্তু এখানে আমাদের একটা বড় ল্যাগ থেকে যায়। ল্যাগটা হচ্ছে কি, আপনাদের বা যখন আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টদের ভিতরে এই জিনিসটা থাকে, ইংরেজি শিখতে চাই কিন্তু ইংরেজিতে আমরা সময় দিতে চাই না। আসলে আপনি যখন অফিসে যাবেন, আপনি যখন আপনার জব সেক্টরে থাকবেন, আপনি যখন ভাত খাবেন, আপনি যখন ঘুমাতে যাবেন, আপনার প্রত্যেকটা কাজ, আপনার প্রত্যেকটা কথা আপনি মনে মনে ইংলিশে ট্রান্সলেট করা শিখবেন।
করার চেষ্টা করবেন। আপনি এভাবে 1 সপ্তাহ, মাত্র 10 দিন 15 দিন করেন, দেখবেন ফলাফলটা আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি যখন ভাত খাচ্ছেন, মনে মনে আপনি ট্রান্সলেশন করবেন যে আমি ভাত খাচ্ছি, এর বাংলাটা কি হবে? আমি এখন ভাত খাচ্ছি, নাও আই অ্যাম ইটিং রাইস। আমি এখন ঘুমাতে যাব, আমি এখন দাঁত ব্রাশ করব। আমার এই কথাগুলো আপনারা একটু পালন করে চলেন, দেখবেন একটা টনিকের মতো কাজ করবে। অল্প কিছু দিনের ভিতরে আপনার ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। তো কাজের কথায় চলে আসি। হি মাস্ট বি অ্যাট হোম, সে অবশ্যই বাড়িতে থাকবে। এখানে কিন্তু আমরা যে ব্যবহারটা শিখেছি সাবজেক্ট, এটা একটু মার্ক করে দেই, খেয়াল করেন আপনারা। দেখেন, সাবজেক্ট প্লাস মে, মাইট বা মাস্ট, তারপর বি প্লাস নাউন। হি মাস্ট বি অ্যাট হোম, সে অবশ্যই বাড়িতে থাকবে। বি এর পর যদি পার্সন বা নাউন থাকে, তাহলে এর অর্থ হওয়া বোঝাবে। ভালো করে একটু শুনুন। বি এর পর যদি কোনো পার্সন বা নাউন থাকে, তাহলে এর অর্থ হওয়া বোঝাবে। যেমন, হি মে বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। দেখেন এখানে কিন্তু একটা কি রয়েছে বলেন তো, এই ডক্টর কি নাউন? এই ডক্টর কিন্তু, এই ডক্টর শব্দটা হচ্ছে নাউন। একটু ভালো করে খেয়াল করেন। হি মে বি আর ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি মাইট বি আর ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। হি মাস্ট বি আর ডক্টর, সে একজন ডাক্তার, অবশ্যই সে একজন ডাক্তার হবে। তো এখানে আমার রুল কি বলছে, বি এর পর যদি পার্সন বা নাউন থাকে, এই ডাক্তার কিন্তু একজন পার্সন, বা এটা কিন্তু আমরা নাউন ধরে নিচ্ছি। তাহলে কি বলছে, বি এর পর যদি পার্সন বা নাউন থাকে, এর অর্থ হওয়া বোঝাবে। যেমন, সে একজন ডাক্তার হতে পারে, সে একজন ডাক্তার হতে পারতো, সে একজন ডাক্তার হবে। তো এই যে একটা কথা বলেছে, বি এর পর পার্সন বা নাউন থাকলে এর অর্থ হওয়া বোঝাবে। এরকম ইংরেজিতে কিছু স্ট্রাকচার বা রুল রয়েছে। এই রুলস গুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন, দেখবেন ইংরেজিতে খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। এরকম অনেক কথা মাঝে মাঝে দেখবেন এই শীটের ভিতরে আমি আপনাদের মার্ক করে দিব। বি এর পর যদি পার্সন বা নাউন থাকে, তাহলে এর অর্থ হওয়া বোঝাবে। হি মে বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। স্টেপ 3 তে চলে যাই। এগুলো কিন্তু আর আপনারা একটু মনে রাখবেন, পরবর্তী দিন যে ক্লাসগুলো আমি নিব, এই ক্লাসে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব। যেমন গত ক্লাসের ফিডব্যাক আমি এই ক্লাসটা শেষ করে সেখানে চলে আসবো। স্ট্রাকচার 3 দেখেন, সাবজেক্ট প্লাস মে বি, মাইট বি, মাস্ট বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সোহাগ স্যার আপনাদের একটা কথা প্রায়ই বলে, আমি শুনেছি। সেই কথাটা বলে কি, যে আপনারা ক্লাস করার সময় সামনে একটু খাতা কলম নিয়ে বসবেন। দেখেন আমি এই যে রুল গুলো লিখাচ্ছি, এই রুলগুলো যদি আপনি, এটা তো আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, এগুলো যদি আপনারা একটু খাতায় চট করে লিখে রাখেন সঙ্গে সঙ্গে, তাহলে অনেক কাজে দেবে। এই রুলটা একটু লেখেন তো, যার হাতের কাছে খাতা কলম আছে। সাবজেক্ট প্লাস মে বি প্লাস মাইট বি প্লাস মাস্ট বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট। দেখেন এখানে একটা উদাহরণ দিই, যেমন হিয়ার ইউ ক্যান সি, এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। দিজ ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে। দেখেন, দিজ ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, অর্থাৎ এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। তো আমার স্ট্রাকচারের সাথে মেলে কিনা দেখেন তো। দিজ ওয়ার্ক, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, তারপরে মে বি বসেছে। এখানে যে কোনো একটি আপনি বসাতে পারেন, মে বি, মাইট বি বা মাস্ট বি, কিন্তু আমার এখানে যে নিয়ম রয়েছে, সম্পন্ন করা যেতে পারে, সম্ভাবনা রয়েছে, এই জন্য এখানে আমি মে বিটা নিব। দিজ ওয়ার্ক মে বি কমপ্লিটেড, এই দেখেন ভি3 বসবে কিন্তু। এখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে ভি3। তো আমি সেই ভি3টা বসিয়েছি, কমপ্লিট এর ভি3 হবে কমপ্লিটেড। এই জন্য আপনাদেরকে কিন্তু আমি বারবার করে একটা কথা বলছি, সোহাগ স্যার এই কথাটা বলে যে আপনাদের প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করতে পারবেন, তার কিন্তু এই ইংরেজিতে কথা বলা বা ইংরেজি শেখার যে সুযোগটা, এটা কিন্তু আপনার বেশি করে অনেক দূর আপনারা এগিয়ে যেতে পারবেন। এখানে কমপ্লিট এর ভি3 হচ্ছে কমপ্লিটেড। আপনারা মাত্র দুই একজন একটু কথা বলেন তো, আমি এখন কিছু ভার্ব ফর্ম জিজ্ঞেস করবো, দেখি আপনাদের কার কতটা মুখস্থ আছে বলেন তো। রেইজ হ্যান্ডটা একটু আপনারা প্রেস করবেন, সবাই কথা বলে উঠবেন না, তাহলে কিন্তু কেউ শুনতে পারবেন না। আপনারা দুই একজন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, দেখি এখানে কে কি বলতে পারেন, আমি একটু শুনবো। তিথি বিশ্বাস, আপনি বলেন তো, ডু এর ভি2 এবং ভি3 কি হবে, বা ভি4 এবং ভি5 বলতে পারবেন? টিটু বিশ্বাস, সরি। মোর্শেদা, আপনি বলতে পারবেন? ইট এর ভি2 ভি3 ভি4 ভি5 কি হবে, বা আপনি তিনটা বলতে পারবেন, ভি1 ভি2 ভি3? ধন্যবাদ। আপনি বলেন তো,
বলেন রাইট এর পাঁচটা বলেন তো, রাইট। নাদিয়া, নাদিয়া আক্তার, আপনি একটা বলেন তো, পেলে কি হবে, পেলে। তারপরে পাঁচটাই বলবেন। আবু সাইদ, আপনি একটু বলেন তো, আপনি বলেন সি এর ভার্ব ফর্ম গুলো বলেন তো, সি বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আহ, তারপর বলেন তো, উম, এখানে কিছু ভার্ব আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, দেখেন। মুখে বললে হয়তো সবাই ওভাবে বলার চেষ্টা করবে, কিন্তু ওটাতে বেশি ভালো হবে না। এখানে আমি কিছু কিছু আপনাদের লিখে দিচ্ছি স্ক্রিনে, আপনারা এগুলো একটু বলার চেষ্টা করবেন। খাতায় একটু লিখে ফেলেন, দেখবেন অনেক কাজে দিচ্ছে। এখানে এই যে কমপ্লিট, আপনারা অনেকে জিজ্ঞেস করে যে স্যার কমপ্লিটের এই শব্দটা কিভাবে আবিষ্কার হলো, কিভাবে আসলো। কিন্তু এর বেস ফর্ম বা এর ডেরিভেশন অফ ওয়ার্ডস, এর রুট ফর্ম হচ্ছে কমপ্লিট। সেখান থেকে এসেছে কমপ্লিটেড। কারণ আমার এখানে ভার্বের ভি3 ফর্ম লাগবে। দি ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। আজ ফুটবল খেলা যেতেও পারতো, কি হবে, ফুটবল মাইট বি প্লেড টুডে। দেখেন এখানে কিন্তু এই যে অতীতের একটা বিষয় বোঝাচ্ছে যে আজ ফুটবল খেলা যেতেও পারতো। ফুটবল মাইট বি প্লেড টুডে, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। দে মাস্ট বি পানিশড। কেবল আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে মাস্ট যখন বসাবেন তখন কিন্তু একটা জোর প্রয়োগ আসবে, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। দে মাস্ট বি পানিশড। স্ট্রাকচার ফোরে আসেন, দেখেন তারা এখন খেলতে থাকতে পারে। তারপরে কি আছে, তারা এখন পড়তে থাকতে পারে। কেউ কোনো কাজ করতে থাকবে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। আমি আরো একটি রুল দিচ্ছি, দেখেন একটা উদাহরণ দিচ্ছি। সে এখন অবশ্যই খেলতে থাকবে। তারা এখন খেলতে থাকতে পারে। তারা এখন পড়তে থাকতে পারে। আমরা এরকম অনেক সময় বলি না যে তাহলে তাদেরকে এখন ফোন দিও না, তারা এখন হয়তো নামাজে আছে। তাদেরকে এখন ফোন দিও না, তারা এখন কাজে ব্যস্ত থাকতে পারে। ব্যস্ত থাকতে পারে, পড়তে থাকতে পারে, এরকম যদি কোনো স্ট্রাকচার আমরা বলতে চাই, তখন আমাদের মডেল অক্সিলারি ভার্বের এই স্ট্রাকচার গুলো কাজে লাগাতে হবে। কিভাবে? স্ট্রাকচার ফোর আপনারা একটু দেখেন, এই স্ট্রাকচার ফোরটা একটু ভালো করে খেয়াল করেন। সাবজেক্ট প্লাস মে বি, মাইট বি, মাস্ট বি প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমরা আগে একটা এক্সাম্পল খেয়াল করি। দে দে মে বি ট্রাভেলিং নাও, অর্থাৎ কি, তারা এখন ভ্রমণ করতে থাকতে পারে, অর্থাৎ তারা এখন ভ্রমণরত আছে এরকম। তারা এখন পড়তে থাকতে পারে। দে মাইট বি স্টাডিং নাও। তো এখানে দেখেন এই দেটা হচ্ছে আমার সাবজেক্ট। দেটা কি হবে বলেন তো, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে মে বি, মাইট বি বা মাস্ট বি যে কোনো একটা ব্যবহার করবেন। ভার্বের পরে আইএনজি ব্যবহার করবেন। তারপরে কি ব্যবহার করবেন, তারপরে অবজেক্ট ব্যবহার করবেন। ভালো করে একটু খেয়াল করেন সবাই। অর্থাৎ এখানে বলছে যে প্রথমে স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট দে, তারপরে মে বি, মাইট বি বা মাস্ট বি। এখানে আমি মাইট বি ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? এই যে তারা এখন পড়তে থাকতে পারে। অর্থাৎ এখানে মে এর পাস্ট যখন আমরা বুঝাবো, তখন কিন্তু এখানে মাইট, বা যখন সম্ভাবনা মাত্র 30% হবে, তারা এখন বই পড়তেও পারে, নাও পারে। মনে মনে আমি এমনটি ভাবতেছি যে তারা এখন পড়তে থাকতে পারে, তখন দে মাইট বি স্টাডিং। স্টাডিং কেন হবে? এই যে বলেছি মে বি, মাইট বি, মাস্ট বি, এরপরে ভার্বের পর আইএনজি হয়, প্লাস অবজেক্ট বসেছে কি, এই যে স্টাডিইং। এখানে নাও অবজেক্ট বা বাকি অংশ যে কোনো একটি আপনারা এখানে লিখতে পারবেন। সে এখন অবশ্যই খেলতে থাকবে, হি মাস্ট বি প্লেইং নাও। দেখেন ওই একই স্ট্রাকচার। এখানে এই স্ট্রাকচার আর একটা করে উদাহরণ যদি আপনারা মনে রাখতে পারেন, দেখবেন আপনাদের বেশি মনে রাখা লাগে না। এখানে উদাহরণ আছে মনে করেন 10টা, 10টা লাগবে না, আপনি এই স্ট্রাকচারটা মনে রাখেন আর একটা উদাহরণ মনে রাখেন, বাদ বাকিগুলো আপনি অটোমেটিকলি করতে পারবেন। একটা স্ট্রাকচার দিয়ে আপনি 100 বাক্য তৈরি করতে পারবেন। সাবজেক্ট প্লাস মে বি, মাইট বি বা মাস্ট বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক একই নিয়মে স্ট্রাকচার 5 এর দিকে যদি আমরা তাকাই, দেখেন ইউজ অফ, মে হ্যাভ, মাস্ট হ্যাভ বা মাইট হ্যাভ। আবার দেখেন ইউজ অফ, মে হ্যাভ, মাস্ট হ্যাভ বা মাইট হ্যাভ। আমরা একটা উদাহরণ দেখি, যেমন আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে, রতন তাকে বলেও থাকতে পারে। কে তাকে বলে থাকতে পারে? এখানে একটা প্রশ্নবোধক, দেখেন কে তাকে বলে থাকতে পারে। সে অবশ্যই পুলিশকে ডেকে থাকবে, সে অবশ্যই পুলিশকে ডেকে থাকবে।
অর্থাৎ এখানে একটা বিষয় একটু খেয়াল করেন সবাই, যখন সম্ভাবনা থাকবে, সম্ভাবনাটা যখন বেশি হবে, তখন কিন্তু আমরা এরকম একটা কথা ব্যবহার করি। রতন তাকে বলেও থাকতে পারে, সে অবশ্যই পুলিশকে ডেকে থাকবে। তখন স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মাইট হ্যাভ বা মাস্ট হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার বা এই গঠন প্রণালী যদি আপনারা মুখস্থ করে ফেলতে পারেন বা এটা যদি ভালোভাবে একটু বুঝতে পারেন, নিচের উদাহরণগুলো আপনাদের কাছে কোনো ব্যাপারই না। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট নিলাম কি? আরিফ। তারপরে এই তিনটার যে কোনো একটা আমি এখানে নিব, কিন্তু আমার এখানে পরাজিত করে থাকতে পারে, এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তো এখানে মে হ্যাভ। আরেকটা জিনিস দেখেন, সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে কি, যখন কখনো কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এই তিনটা জিনিস আমি এখানে একটু লিখে দেই, দেখেন কি কি থাকবে। হ্যাজ, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এটা আমরা যখন ব্যবহার করব বেশিরভাগ জায়গায় ইংলিশ গ্রামারে, তখন কিন্তু আমাদের পরবর্তী ভার্বটা ভি3 হয়ে যায়। যেমন দেখেন, আরিফ মে হ্যাভ বিটেন হিম। এই বিট মানে প্রহার করা বা মারা, মারধর করা যেটাকে বলি। তো আরিফ মে হ্যাভ, এই যখন হ্যাভ ব্যবহার করেছি দেখেন, এই যে মে হ্যাভ যখনই আমরা ব্যবহার করলাম, তখন পরবর্তীতে কি হলো বলেন তো? পরবর্তীতে ভার্বটা কিন্তু ভি3 হয়ে গেল। আরিফ মে হ্যাভ বিটেন হিম, অর্থাৎ আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। রতন তাকে বলেও থাকতে পারে, রতন মাইট হ্যাভ টোল্ড হিম। কে তাকে বলে থাকতে পারে? হু মে হ্যাভ টোল্ড হিম। দেখেন, এখানে যেহেতু আমার প্রশ্নবোধক বাক্যটা, যেহেতু এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স, এখানে কিন্তু আমার প্রথমে হু চলে আসবে। হু মে হ্যাভ টোল্ড হিম, কে তাকে বলে থাকতে পারে, এবং পরবর্তীতে নোট অফ ইন্টারোগেশন কোয়েশ্চেন মার্ক যেটা, সেটা অবশ্যই দিতে হবে। আমি অনেক খাতা দেখেছি, অনেক জায়গায় দেখেছি, বোর্ডের খাতা দেখেছি, অনেক স্টুডেন্ট কিন্তু আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করি। কিন্তু আসলে কি হবে, এই ভুলটা আপনারা নিজেদের কাছে কোশ্চেন করে দেখেন, এই ভুলটা আপনারাও অনেকেও করে থাকেন। আমাদের লিখতে লিখতে মনে থাকে না, যখন একটা প্রশ্নবোধক বাক্য আসে, সেই বাক্যটা শেষ করার পরে কিন্তু আমরা ফুল স্টপ বসাই দিই। যার কারণে আমি অনেক জায়গায় দেখেছি, যখন বোর্ডের খাতা দেখা হয়, আমার অনেক স্যারের পাশে বসে আমি দেখেছি যে ওই পুল স্টপের কারণে কিন্তু নম্বর পায় না। এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর। অতএব কি কোন ধরনের বাক্য লিখতেছেন, এখানে যে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরির একটা সেন্টেন্সের শেষে আপনি যদি ফুল স্টপ বসান, তাহলে কি হবে? মোটেই না। হু মে হ্যাভ টোল্ড হিম, তো এখানে এই কোয়েশ্চেন মার্কটার কথা কিন্তু যেন সবার একটু স্মরণ থাকে। হু মে হ্যাভ টোল্ড হিম, কে তাকে বলে থাকতে পারে। দেখেন, আমি কিন্তু আপনাদের পড়ানোর ভিতরে অনেক ছোটখাটো কিছু ইম্পর্টেন্ট কথা বলে যাই, এই কথাগুলো আপনারা একটু ধরে রাখবেন। এই যে কেবল যে বিষয়টা বললাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আপনি ফুল স্টপ বসাবেন, এটা নিয়ম। কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে যদি ফুল স্টপ বসান, তাহলে কিন্তু টিচার আপনাকে নম্বর না দিলেও দিতে পারে। তো এটা মনে রাখবেন। শি মাস্ট হ্যাভ কল্ড দ্য পুলিশ, সে অবশ্যই পুলিশকে ডেকে থাকবে। তো এখানে আমার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মাইট হ্যাভ বা মাস্ট হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সে অবশ্যই পুলিশকে ডেকে থাকবে, শি মাস্ট হ্যাভ কল্ড দ্য পুলিশ। তারপরে দেখেন স্ট্রাকচার 6, সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ প্লাস নাউন বসবে। বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন সবাই। এখানে আমি আপনাদের যে বিষয়গুলো পড়াচ্ছি, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমার কথা একটু সাড়া দিবেন প্লিজ। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দেন। আর আমি এটা পড়ানোর পরে আপনাদের গত ক্লাসের টেন্সের কিছু বিষয় বাকি ছিল, এবং আপনাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, হোম টাস্ক দিয়েছিলাম, সেই হোম টাস্ক গুলো আমি আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব। আপনার আমাকে মাত্র 10টা মিনিট সময় দিবেন প্লিজ। কেউ কেউ লিভ নিবেন না, হ্যাঁ? কিছু বলছেন? মেয়ার মাইট, আচ্ছা ওটা আমি আবারও বুঝাচ্ছি, প্লিজ কেউ লিভ নিবেন না। আপনারা এখানে 158 জন আছেন, সবাই একটু কষ্ট করে থাকেন, আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝাই দিচ্ছি। দেখেন, এখানে মে এবং মাইট এর কিন্তু আপনারা অনেকে পরে জয়েন করছেন, জয়েন করলে কিন্তু বুঝবেন না। আমি অলরেডি কিন্তু অনেক বিষয় এখানে দেখা এসেছি, যে কত পার্সেন্ট হলে মে বসবে, কত পার্সেন্ট হলে মাইট বসবে। এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু সময় মতো যদি জয়েন না করেন, আসলে এইভাবে কিন্তু হয় না। কেবল একজন বললেন যে স্যার তাহলে আমি তো এটা আর এসে পারিনি, ক্লাসে জয়েন করিনি, আসলে এইভাবে জয়েন করলে বোঝা যায় না। টাইমলি আসবেন এখানে, তারপরও আমি শেষে গিয়ে ওই বিষয়টা আবার দেখাচ্ছি। আমাকে একটু পড়াতে দেন। স্ট্রাকচার 6 কি বলছে দেখেন, সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ প্লাস নাউন। দেখেন, তাদের একটা কুকুর থাকতে পারে,
তাদের একটা বই থাকতে পারে, তাদের অবশ্যই একটা কলম থাকবে, তার অবশ্যই একটা গাড়ি থাকবে। এরকম যদি কখনো কোনো বাংলা বাক্য আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হয়, তখন আমাদের কিভাবে করতে হবে? সাবজেক্ট প্লাস মে হ্যাভ বা মাইট হ্যাভ বা মাস্ট হ্যাভ প্লাস নাউন। আবার শোনেন, সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ প্লাস নাউন। যেমন কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকবে বোঝাতে উপরের স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। দেখেন, তাদের একটা কুকুর থাকতে পারে, তাদের মালিকানা, ওই কুকুরের মালিক কিন্তু তারা। তাদের একটি কুকুর থাকতে পারে, দে মাইট হ্যাভ আ ডগ। তাদের একটা বই থাকতে পারে, দে মে হ্যাভ এ বুক। তাদের অবশ্যই একটা কলম থাকবে, দে মাস্ট হ্যাভ এ বুক। আচ্ছা, এখানে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে স্যার এখানে মাস্ট হ্যাভ হলো কেন? কেন মাস্ট হ্যাভ হবে? দেখেন, আমি একটু নোট করে মার্ক করে দিই এটা। কেন এখানে মাস্ট হ্যাভ হবে? এই যে তাদের অবশ্যই একটা কলম থাকবে। আমি কিন্তু আমার পড়ানোর ভিতরে উপরের কথাগুলোর ভিতরে আছে, শুনে দেখবেন, এই রেকর্ড ক্লাসগুলো বারবার শুনবেন। তাদের অবশ্যই একটা কলম থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন অবশ্যই মানে জোর প্রয়োগ করা একটা কথা আপনারা বোঝাতে চাইবেন, তখন মাস্টের ব্যবহার করবেন। তো এখানে তাদের অবশ্যই একটা কলম থাকবে, দে মাস্ট হ্যাভ আ পেন। আচ্ছা, তাদের একটা বই থাকতে পারে। দেখেন, আমি বলেছিলাম যে যদি 50%, 50% সম্ভাবনা বোঝায়, তখন কিন্তু মে শব্দটার ব্যবহার হয়। তো তদ্রূপ তাদের একটা বই থাকতে পারে, দে মে হ্যাভ আ বুক। তাদের অবশ্যই একটা কলম থাকবে, দে মাস্ট হ্যাভ আ পেন। তার অবশ্যই একটা গাড়ি থাকবে, হি মাস্ট হ্যাভ এ কার। হি মাস্ট হ্যাভ এ কার, অর্থাৎ তার অবশ্যই একটা গাড়ি থাকবে। এই অবশ্যই বা জোর প্রয়োগ করা বোঝালে কিন্তু মাস্টের ব্যবহারটা আপনারা একটু মনে রাখবেন। পরবর্তীতে চলে আসি। দেখেন, আপনাদের কিন্তু এখানে আমি একটা হোম টাস্ক দিছি। টাস্কটা কি থাকবে? আমি এই যে দেখেন 6টা রুল পড়িয়ে আসছি, এইবার 7ম নাম্বারের রুলটা পড়াবো। তো এই রুলগুলো যখন সব পড়ানো হয়ে যাবে, এই প্রত্যেকটা রুল থেকে এক একটা রুল থেকে 10টা করে বাক্য আপনারা তৈরি করবেন। এখানে যে বাক্যগুলো আছে এই বাক্য না, আপনারা নিজেরা মন থেকে, নিজেদের ব্রেন থেকে আরো 10টা বাক্য তৈরি করবেন। পরবর্তী ক্লাসে যারা রেইজ হ্যান্ড প্রেস করবেন, তাদের কাছ থেকে কিন্তু আমি ওই 10টা বাক্য কে কি লিখেছেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেবেন, এগুলো আমি নিজ দায়িত্বে নিয়ে আমি আপনাদেরকে দেখে দিব। স্ট্রাকচার 7 খেয়াল করেন। এখানে আমি কিছু উদাহরণ দেই আগে। তিনি হয়তো বাড়ি ছিলেন, তিনি হয়তো বাড়িতে ছিলেন, তিনি অবশ্যই বাড়িতে ছিলেন, তিনি হয়তো ডাক্তার হতে পারতেন, তিনি হয়তো ডাক্তারও হতে পারতেন। এরকম কথাগুলো যখন থাকে, তখন আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস মে, মাইট, মাস্ট হ্যাভ বিন। দেখেন, আমরা কিন্তু এটা উপরে কিন্তু কখনো করিনি, নতুন একটা রুল, সম্পূর্ণ নতুন মানে ওই কোয়ালিটির, কিন্তু এখানে হ্যাভ বিন যোগ করতে হবে। সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন বা মাইট হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডভার্ব। আবার একটু ভালো করে খেয়াল করেন এই জায়গাটা। দেখেন, এখানে বলছে সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন, আপনি নিতে পারেন, মাইট হ্যাভ বিন নিতে পারেন, অথবা মাস্ট হ্যাভ বিন নিতে পারেন। এখানে কিভাবে নিবেন? আপনার ওখানে বাংলা ট্রান্সলেশনের বাংলাটা কিভাবে সাজানো আছে, সেই অনুসারে আপনি তিনটার যে কোনো একটা নিবেন, প্লাস নাউন অথবা অ্যাডভার্ব ব্যবহার করবেন। এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। ভালো করে খেয়াল করেন, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে লিখে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। এখানে দেখেন, আমি লিখলাম বি ডাবল ই এন, বিন। আরেকটা লিখেছি দেখেন, বিং, BEING। এই দুটো জায়গায় কিন্তু আমরা বেশিরভাগ জায়গায় আমাদের তালগোল পাকিয়ে ফেলি। এখানে দেখেন, এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপেল হচ্ছে বিন। এই যে এই বিটা আমি লিখেছি, এই বিটা কোথা থেকে এসেছে জানেন? এই বি ভার্বের V3, কিন্তু যেমন বি এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ বা ওয়্যার, আর এর V3 পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন। আর এই বিংটা হচ্ছে বি এর পরে আইএনজি যখন বসবে, এই যে বিং, এটা কখন বসবে জানেন? এটা যখন আপনারা আইএনজি ফর্ম, যেমন হি ইজ বিং আ ডক্টর, হি ইজ বিং আ ডক্টর, দি হাউস ইজ বিং বিল্ড, অর্থাৎ বাড়িটা তৈরি করা হচ্ছে, সে একজন ডাক্তার হচ্ছে। এই বি থেকে কিন্তু এর আইএনজি এসেছে বিং, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম যখন হবে, তখন এখানে কিন্তু বিং বসাবেন। BEIN, যেটার উচ্চারণ হবে বিং, বয়রসী অনুস্বর। আর এটা কিন্তু বয়রসী দন্তান্ন, বিন। বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ক্লাসগুলো আপনারা এখানে সহজেই পেয়ে যাচ্ছেন, শুধু কষ্ট করে একটু শুনে যান। এটা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কাজে দিবে। আপনারা অনেকেই স্টুডেন্টদের যখন পরীক্ষা নেই, তখন দেখছে বিন আর বিং এটা কিন্তু ভুলায় ফেলে। এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, যেটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যেমন হি মে হ্যাভ বিন এট হোম, অর্থাৎ এর বাংলা কি হবে? তিনি হয়তো বাড়িতে ছিলেন বা বাড়িতে থাকতে পারেন, এরকম।
50%, এখানে 50% পসিবিলিটি বুঝাবে। তিনি হয়তো বাড়িতে ছিলেন, হি মাইট হ্যাভ বিন অ্যাট হোম। তিনি অবশ্যই বাড়িতে ছিলেন, দেখেন এই সে মাস্টের ব্যবহার চলে এসেছে। আমি বলেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন খুব জোর প্রয়োগ করে কিছু বলা হবে, যেমন তিনি অবশ্যই বাড়িতে ছিলেন, তখন কি হবে? হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম। তিনি হয়তো ডাক্তার হতে পারতেন, হি মে হ্যাভ বিন আ ডক্টর। তারপর কি আছে দেখেন, তিনি হয়তো ডাক্তারও হতে পারতেন, হি মাইট হ্যাভ বিন আ ডক্টর। এখানে কত পার্সেন্ট সম্ভাবনা থাকলে কি হবে, এই রুলটা কিন্তু আমার এখানে উপরে লিখে দেওয়া আছে। যারা পরবর্তীতে জয়েন করেছেন তারা কিন্তু এই বিষয়টা একটু দেখে আসবেন। আমি এখানে কিন্তু সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে অনেকে প্রশ্ন করতেছেন যে স্যার, মেয়ের ব্যবহার, মাইটের ব্যবহারটা আর একটু বুঝান। আমার এই কথার শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি কোথায় মেয়ে বসবে, কোথায় মাইট বসবে। তিনি অবশ্যই বাড়িতে ছিলেন, এখানে যে অবশ্যই কথাটা লেখা আছে বাংলায়, এর জন্য কিন্তু মাস্ট হবে। তিনি হয়তো ডাক্তারও হতে পারতেন, এই যে মেয়ে, 50% পসিবিলিটি যখন বুঝাবে, তখন কিন্তু মেয়ে শব্দটার ব্যবহার হবে। এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। স্ট্রাকচার 8 দেখেন, 8 নম্বরে যে রুলটা রয়েছে, এই রুলটাও কিন্তু অত্যন্ত সহজ। তাদেরকে জানানো যেতে পারতো, তাদেরকে পার্টিতে নিমন্ত্রণ করা যেতে পারতো, তাদেরকে অবশ্যই পার্টিতে আমন্ত্রণ জানানো যেত। এই ধরনের বাক্য যদি কখনো বলা হয়, তার ইংরেজি আমরা কিভাবে করব, তার ট্রান্সলেশন আমরা কিভাবে করব? দেখেন, সাবজেক্ট প্লাস মে মাইট মাস্ট হ্যাভ বিন। এই যে সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন বা মাইট হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর আমার উপরের রুল কি ছিল? উপরের রুলটা দেখেন এরকম ছিল, সপ্তম নাম্বারে, 7 নম্বরে যে রুলটা, সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন বা মাইট হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডভার্ব। মনে মনে রাখবেন, এখানে কিন্তু শেষে নাউন এবং অ্যাডভার্বের কথা বলেছি। আর পরবর্তী 8 নম্বরের রুলে কি বলছে? সাবজেক্ট প্লাস মে, মাইট বা মাস্ট হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখানে নাউন অথবা অবজেক্ট ছিল, আর এখানে ভি3 প্লাস অবজেক্ট। একটা উদাহরণ আমরা খেয়াল করি, যেমন দেখেন, দে মে হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। এই যে রুলগুলো না, এগুলো কিন্তু খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা একটু দেখেন, আমার সঙ্গে খেয়াল করেন সবাই। দেখেন, এখানে আমি কি লিখেছি? তাদেরকে পার্টিতে নিমন্ত্রণ করা যেতে পারতো। এখানে দেখেন, দে, সরি এটা একটু কেটে গিয়েছে, এর আগে দে হবে। আচ্ছা, তো এখানে কি হবে? এখানে প্রথমে কিন্তু আমার দেটা ব্যবহার করতে হবে। টি ওয়াই, দে, দে হ্যাভ বিন ইনভাইটেড টু দা পার্টি। তাদেরকে পার্টিতে নিমন্ত্রণ করা যেতে পারতো। অর্থাৎ এখানে সাবজেক্ট দে, তারপরে কি বসেছে? মাইট হ্যাভ বিন, সরি এখানে মে হ্যাভ বিন বসেছে, কারণ সম্ভাবনা ছিল, তাদেরকে আমরা নিমন্ত্রণ করলেও করতে পারতাম। এরকম যদি কখনো একটা বিষয় বোঝায়, দে হ্যাভ বিন ইনভাইটেড। দেখেন এই যে মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন বা মাস্ট হ্যাভ বিন যখন ব্যবহার করব, তারপরে কিন্তু এখানে ভার্বের ভি3 বসেছে। ওই যে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, যদি কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ বা হ্যাড ব্যবহার করা হয় অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে কিন্তু মেইন ভার্বের ভি3 বসে। দে মে হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। তারপরে দেখেন, দে মাস্ট হ্যাভ বিন ইনভাইটেড দ্য পার্টি। তাদেরকে অবশ্যই পার্টিতে আমন্ত্রণ জানানো যেত। দে মাইট হ্যাভ বিন ইনফর্মড, তাদেরকে জানানো যেত বা তাদেরকে তথ্যটি জানানো যেত। এই ধরনের কথা যখন আমরা বলবো, তখন কিন্তু আমাদের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন বা মাইট হ্যাভ বিন বা মাস্ট হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস অবজেক্ট। রুল 9 দেখেন, ইউজ অফ মে মাইট মাস্ট হ্যাভ প্লাস হ্যাড। কোনো কিছু থাকতে বা করতে পারতো কিন্তু হয়নি, এমন যদি হয়, কি কেমন, কারো কোনো কিছু হতে বা থাকতে পারতো, হয়নি বা থাকেনি, এমন যেমন যদি কখনো কিছু বোঝায়। যেমন, তার চাকরিতে ভালো একটা পোস্ট থাকতে পারতো, কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। তাদের ভালো একটা সম্পর্ক থাকতে পারতো, কিন্তু কেউ কারো প্রতি বিশ্বস্ত ছিল না। জিমে যাওয়ার আগে তুমি অবশ্যই কিছু খেয়ে যেতে পারতে। এরকম যখন বড় বড় বাংলা বাক্য আমরা যখন বলবো, তখন আমাদের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। আবার ভালো করে খেয়াল করেন এই জায়গাটা, সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। এমন ভাব যখন আমরা প্রকাশ করব, তখন কি হবে? ইউজ অফ মে মাইট মাস্ট হ্যাভ প্লাস হ্যাড।
এই 9 নম্বরের রুলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখন যেটা দেখাচ্ছি আপনারা একটু মনোযোগী হবেন। এমন ভাব প্রকাশ করতে উপরের স্ট্রাকচারটি ব্যবহার করা, এছাড়া হ্যাভ বিন যখন মেইন ভার্ব হিসেবে বসে এটি খাওয়া অর্থে ব্যবহার করা হয়। দেখুন এই যে হ্যাভ ভার্ব, এটা ভালো করে খেয়াল করেন। এমন ভাব প্রকাশ করতে উপরের স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। এছাড়া হ্যাভ ভার্ব, হ্যাভ মানে কিন্তু ইংরেজি ভাষায় হ্যাভ এর 102 প্রকারের অর্থ আছে, আমি একটা গ্রামার বইতে দেখেছিলাম। এটা একটু ভালো করে খেয়াল করেন। হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন এটি খাওয়া অর্থে ব্যবহার করা হয়। কেমন জানেন? যদি বলা হয় আপনি আপনার নাস্তা খান, তখন কি হবে? এখানে আমরা এরকম বলতে পারি, হ্যাভ ইউর মিল, প্লিজ হ্যাভ ইউর মিল, প্লিজ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, আপনি আপনার নাস্তাটা দয়া করে খান। অর্থাৎ হ্যাভ যখন ভার্ব হিসেবে বসবে, মেইন ভার্ব হিসেবে, তখন এটি কিন্তু খাওয়া অর্থ বুঝাবে। তার চাকরিতে একটা ভালো পোস্ট থাকতে পারতো, যেমন হি মে হ্যাভ হ্যাড আ গুড পোস্ট ইন হিজ জব বাট হি নেভার ওয়ার্কড হার্ড, কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। আমার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস মে হ্যাভ। দেখেন এই যে হি মে হ্যাভ, এই এই পর্যন্ত একটু খেয়াল করেন। হি মে হ্যাভ হ্যাড এ গুড পোস্ট ইন হিজ জব, এখানে হ্যাড কেন হলো? বলছে সাবজেক্ট প্লাস মে হ্যাভ, এই পর্যন্ত আমার এটা হচ্ছে সাবজেক্ট হি, তারপরে মে হ্যাভ, তারপর আমার স্ট্রাকচারে বলছে এখানে মে হ্যাভ এর পরে হ্যাড বসবে প্লাস অবজেক্ট বসেছে। অবজেক্ট কি বলেন তো? ইন হিজ জব। একটু ভালো করে দেখেন, গ্রামারের ক্লাস তো একটু কিন্তু কঠিন মনে হতে পারে, কিন্তু যদি এটা ভালোভাবে বুঝতে পারেন এর থেকে সহজ জিনিস আর হয় না। হি মে হ্যাভ হ্যাড এ গুড পোস্ট ইন হিজ জব বাট হি নেভার ওয়ার্কড হার্ড, সে তার চাকরিতে একটা ভালো পোস্ট থাকতে পারতো কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। তাদের একটা ভালো সম্পর্ক থাকতে পারতো কিন্তু কেউ কারো প্রতি বিশ্বস্ত ছিল না। আমরা এরকম অনেক সময় বলি না, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে যখন ব্রেকআপ হয়ে যায়, তখন আমরা বলি যে তাদের একটা ভালো সম্পর্ক থাকতে পারতো কিন্তু তাদের ভিতরে বিশ্বস্ততা ছিল না, তাদের ভিতরে কিন্তু কোনো কি ছিল না বলেন তো? বিশ্বস্ত, কেউ কাউকে বিশ্বাস করেনি, যার কারণে কিন্তু এই সম্পর্কটা ভেঙে গেল। যেমন দে হ্যাড আ গুড রিলেশনশিপ বাট নান অফ দেম ওয়াজ লয়াল টু ইচ আদার। দেখেন এই যে দে হ্যাড আ গুড জব, সরি দে হ্যাড এ গুড রিলেশনশিপ বাট নান অফ দেম ওয়াজ লয়াল টু ইচ আদার। তারপরে দেখেন জিমে যাওয়ার আগে তুমি অবশ্যই কিছু খেয়ে নিতে পারতে। দেখেন এই যে জিমে যাওয়ার আগে, ইউ মাস্ট হ্যাভ হ্যাড সামথিং বিফোর গোয়িং টু দ্য জিম। ইউ মাস্ট হ্যাভ হ্যাড, এই দেখেন এই হ্যাড এর ব্যবহারটা, এই হ্যাড এর ব্যবহার অর্থাৎ স্ট্রাকচারটা একটু মনে রাখেন, আপনারা উদাহরণগুলো অবশ্যই পারবেন। সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। আবার বলছি, সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। জিমে যাওয়ার আগে তুমি অবশ্যই কিছু খেয়ে যেতে পারতে। ইউ মাস্ট হ্যাভ, এই মাস্ট হ্যাভ আমার ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে মাস্ট হ্যাভ হচ্ছে আমার বাকি অংশ, আর হ্যাডটা বসেছে স্ট্রাকচার অনুসারে প্লাস সামথিং বিফোর প্লাস গোয়িং টু দ্য জিম। অর্থাৎ এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেইন মে হ্যাভ প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। যেমন হি মে হ্যাভ আ গুড পোস্ট ইন হিজ জব বাট হি নেভার ওয়ার্কড হার্ড, তার চাকরিতে একটা ভালো পোস্ট থাকার কথা ছিল কিন্তু সে চাকরিতে ভালো পোস্ট পায়নি। আমরা যদি একেবারে প্রথমে চলে যাই, প্রথম থেকে আমি একটু আপনাদের কাছে ফিডব্যাক নিব, দেখি আপনারা কে কতটুকু মনে রাখতে পারলেন। আমরা এখানে দেখেন, যারা পরবর্তীতে ক্লাসে জয়েন করেছেন তাদের জন্য একটা কথা, আপনারা অনেকেই বলছেন যে স্যার এই কোন জায়গায় কি ব্যবহার হবে, এই ব্যবহারটা আমরা কিছুই বুঝতেছি না। মে কত পার্সেন্ট সম্ভাবনা থাকলে বসবে, মাইট কত পার্সেন্ট সম্ভাবনা থাকলে বসবে, এখানে সেইটা একটু আপনারা একটু দেখে রাখেন যারা পরবর্তীতে ক্লাসে জয়েন করেছেন। দেখেন মাইট 30% সম্ভাবনা প্রকাশ করার জন্য মাইট ব্যবহার করা হবে। 30% সম্ভাবনা যখন বুঝাবে তখন কিন্তু মাইট বসবে। মাস্ট 50% সম্ভাবনার ক্ষেত্রে মাস্ট বসবে, সরি মে বসবে 50% সম্ভাবনার ক্ষেত্রে, এবং মাস্ট বসবে 100% সম্ভাবনার ক্ষেত্রে। যেমন আজ বাবা বাড়িতে অবশ্যই আসবে, আজ বৃষ্টি হতে পারে আর বাবা বাড়িতে আসবে, দুইটার ভিতরে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। যখন শতভাগ সম্ভাবনা বাবা অবশ্যই বাড়িতে আসবে, মানে বাবা অর্ধেক পথে চলে এসেছে, রওনা দিয়েছে, তখন কি হবে? ফাদার মাস্ট কাম হোম টুডে। আর মে কখন হবে? 50% যখন পসিবিলিটি বুঝাবে তখন কিন্তু মে ব্যবহার করা হবে। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। আর মাইট কখন হবে? 30% সম্ভাবনা প্রকাশ করতে কিন্তু মাইট এর ব্যবহার করা হবে। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী, সরি গত ক্লাসে আমি আপনাদেরকে কিছু হোম টাস্ক দিয়েছিলাম, সেই কাজগুলো কি আপনারা কেউ করেছেন? এখানে কে করেছেন আর কে করেননি আমি সবার কাছে এখন ধরে ধরে জিজ্ঞেস করব।
তার আগে আজকের যে কাজগুলো সেই কাজগুলো আপনাদেরকে একটু বলি, দেখেন। আজকে যে টাস্ক গুলো আপনাদের দিচ্ছি, এই কাজের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু স্ট্রাকচার রয়েছে এবং ট্রান্সলেশন রয়েছে। আশা করি আপনারা সবাই কথা বলে উঠবেন না। আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন কাইন্ডলি। দেখেন, এখানে আপনাদের আজকের যে হোম টাস্ক গুলো থাকবে আমি সবগুলো রেডি করে দিয়েছি। আর তার আগে গত ক্লাসের কাজগুলো একটু আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিই। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই যে বাক্যটা, এই বাক্যকে আমি বলেছিলাম আপনারা চার প্রকার, চারটা আইটেমে করবেন। একটা করবেন পজিটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এই কাজগুলো আপনারা কে কে করেছেন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন প্লিজ। সবাই কথা বলবেন না, সবাই কথা বললে কিন্তু কেউ শুনতে পারবেন না। এমডি আল আমিন, আপনি বলেন তো, আপনার কাছে কি সেগুলো আছে? একটু বলতে পারবেন, লিখেছেন? ক্যান ইউ হেয়ার মি? একটু আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, তারপর? হুম। হুম। থ্যাংক ইউ। আচ্ছা, অবশ্যই অবশ্যই, তারপরে আমি সবার কাছে আসবো। টিটু বিশ্বাস, আপনি কয়েকটা বলতে পারবেন? হ্যাঁ, না, ও আপনি বলছেন, সরি। এরপর আফসানা সুলতানা, আপনি একটু বলবেন, আনমিউট প্লিজ। আপনারা কে কে কথা বলবেন একটু রেইজ হ্যান্ডটা প্রেস করেন, তাহলে আমি বুঝতে পারবো। এমডি আল আমিন, আপনি একটু বলেন, কয়েকটা বাক্য বলেন। পরবর্তীতে কেউ বলতে পারবেন? অবশ্যই বলেন। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, উনি যা যা বলে সবাই একটু শুনেন প্লিজ। বলেন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন, হ্যাঁ, বলেন বলেন। না না না, এখানে হয় হবে না, এখানে হয় হবে না। দেখেন, আমি এখানে লিখেছি, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? যেমন দি বার্ডস ফ্লাই ইন দা স্কাই, এটা একটু খেয়াল করেন। পাখিরা আকাশে ওড়ে, দি বার্ডস ফ্লাই ইন দা স্কাই। এটার নেগেটিভ কি হবে? দি বার্ডস। আমার কথা ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু আমি প্লুরাল নিয়েছি, দি বার্ডস। এখানে কিন্তু ডাজ হবে না। দি বার্ডস ডোন্ট ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে ওড়ে না। কি হবে? দা বার্ডস ডোন্ট ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে ওড়ে না। তারপর কি হবে? পাখিরা কি আকাশে ওড়ে? ডু দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। আপনারা কিন্তু এখানে অনেকে ডাজ এর ব্যবহার করেছেন, প্লিজ। যদি বার্ড লেখেন তাহলে আপনারা ডাজ দিতে পারেন, আর যদি বার্ডস লেখেন, এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এখানে ভার্ব সেইভাবে বসাবেন। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সেটা হিসাব করে বসাবেন। ডু দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। পরেরটা কি করেছি? নেগেটিভ ইন্টারোগেটিভ। ডোন্ট দা বার্ড ফ্লাই ইন দা স্কাই, পাখিরা কি আকাশে ওড়ে না? এখানে আপনারা প্লিজ একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, তাহলে আমার সবার কাছে কোশ্চেন গুলো নিতে সহজ হবে। হ্যাঁ, অবশ্যই। যদি আপনি দা বার্ড লেখেন তাহলে ডাজ দিতে পারবেন, কিন্তু যদি আপনি বার্ডস লেখেন তাহলে কিন্তু আপনি ডাজ দিতে পারবেন না। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে হানিফ খান, আপনি একটু বলবেন, হানিফ খান। হ্যাঁ, বলেন বলেন। ইউ আর লাকি। হ্যাঁ হ্যাঁ, আর ইউ লাকি, তারপর এটা আরএনটি ইউ লাকি, ধন্যবাদ। আপনি সবগুলো পেরেছেন। তারপরে কি বলবেন? আর এক একজনের সঙ্গে এক এক একটা করে বলেন, সবাইকে একটু সুযোগ দেন। মাসুম বিল্লাহ, আপনি বলেন। বলেন। অবশ্যই একটু পড়ার পরে বললে ভালো হতো। আচ্ছা, বলেন। হুম। 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 হুম।
হুম হুম হুম। আচ্ছা, তাহলে আপনি এখানে দেখাচ্ছি আপনাকে, দেখেন কোনটা বলছিলাম, আমার হয়তো খেয়াল নেই। উম, এই যে এটাই মনে হয়, কয় নাম্বারের রুল একটু বলতে পারবেন? 5 6। আচ্ছা, আপনি বাক্য বলেন, আমি এই যে বের করে দিচ্ছি, এই দেখেন 5-এ চলে আসছি। হুম, এই যে রুল 4-এ চলে আসছে, এই যে 5, যেমন এখানে আছে আরিফ তাকে পরাজিত। আর হুম। হ্যাঁ। হুম 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 হুম। আচ্ছা, অবশ্যই অবশ্যই, সবাই একটু খেয়াল করেন প্লিজ, দেখেন একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আমাদের যে শীটটা রয়েছে, এই শীটের স্ট্রাকচার 5 রয়েছে, কিন্তু একটা 5 নম্বরের রুল। এখানে ইউজ অফ মে হ্যাভ, মাইট হ্যাভ অথবা মাস্ট হ্যাভ এর ব্যবহার, সবাই একটু ভালো করে নেন বিষয়টা। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট। দেখেন এখানে আমি প্রথমে একটা উদাহরণ দিই, আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। অর্থাৎ যদি দুই বন্ধুর ভিতরে, আপনারা কেউ কথা বলবেন না প্লিজ, আমি কিন্তু আনমিউট করে রাখছি, এখানে সবাই একটু শোনেন। দুই বন্ধু মনে করেন একটা মারামারি সৃষ্টি করেছে, তাদের ভিতরে একটা ঝগড়া হয়েছে। এখন এখানে এক বন্ধু আরেকজনকে বলছে যে আমি সম্ভবত দূর থেকে ফোনে শুনলাম যে আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। মানে আরিফ যে করেছে এটা কিন্তু শতভাগ শিওর না। এখানে কিন্তু দেখেন, আমি আপনাদের একটা কথা বারবার করে বলছি, মে কত পার্সেন্ট পসিবিলিটি ব্যবহার হয় মনে আছে আপনাদের? মাস্ট কত পার্সেন্ট পসিবিলিটি, এবং মে, মাইট এবং মাস্ট, তিনটে বিষয় কিন্তু একেবারে মনে রাখবেন, ঠোঁটে লাগায় রাখবেন, ঠুটস্থ করে রাখবেন। তো এখানে মে এর সম্ভাবনা কত পার্সেন্ট বলেন তো আপনারা? 50%। তো আরিফ তাকে আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। এখানে আমার স্ট্রাকচার কি হবে? প্রথমে সাবজেক্ট, দেখেন প্রথমে সাবজেক্ট বসিয়েছি আরিফ, এই যে দেখেন আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু প্রথমে হয়ে যাবে আছে সাবজেক্ট আরিফ। তারপরে দেখেন, তারপরে কি আছে? মে হ্যাভ। এই মে হ্যাভটা আমি কেন বসালাম? কেন? আমার এই যে মডাল অক্সিলারি ভার্বের যে রুলগুলা, এই রুলের 5 নম্বরের রুলের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট আরিফ বসিয়েছি, আরিফের পরে কি বসালাম? মে হ্যাভ, মাইট হ্যাভ অথবা মাস্ট হ্যাভ। কিন্তু আমার এখানে 50% পসিবিলিটি, অর্থাৎ আরিফ তার বন্ধুকে পরাজিত করতেও পারে, নাও পারে। কিন্তু এখানে হয়তো বা তাকে পরাজিত করেছে এরকম একটা বিষয় বুঝাচ্ছে, আপনি বা আমি কিন্তু কেউ শিওর না। মনে হচ্ছে যে বাক্যটা এরকম বলা হচ্ছে, আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে, এর জন্য কিন্তু এখানে মে হ্যাভ বসিয়েছি। আর এই মে হ্যাভ যখনই বসাবো, আপনাদের অধিকাংশের বুঝতে সমস্যা আছে এইখানে, যে এখানে বিটেন কেন হলো স্যার। এখানে বিটেনটা এই জন্য হচ্ছে যে আমি বলেছিলাম কোন বাক্যের ভিতরে স্বাভাবিক নিয়মে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম বলেন, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম বলেন, বা ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম বলেন, পারফেক্টলি আপনি যখনই যাবেন, অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড, ভালো করে শুনে নেন, হ্যাজ, হ্যাভ, হ্যাড। আপনি যে বলছেন এনসিয়েন্ট গ্রামার বা অনেক গ্রামারের কথা বলছেন, আপনি বিভিন্ন গ্রামারে এইগুলো পাবেন, একই জিনিস পাবেন, দেখবেন হয়তো দুই এক জায়গায় ব্যতিক্রম, কিন্তু বর্তমান লেটেস্ট যে গ্রামার গুলো, সেখানে স্পষ্ট লেখা রয়েছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। এর পরবর্তীতে যে ভার্বটা ব্যবহার করা হবে, সেই ভার্বের ভি3 হবে। তো এখানে দেখেন মে হ্যাভ বসিয়েছি, এবং মে হ্যাভ কেন বসালাম? কারণ আমরা মডাল অক্সিলারি শিখতেছি, তো মেটা হচ্ছে মডাল। তো আরিফ মে হ্যাভ বিটেন হিম, আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। এই একই উদাহরণ আমরা আরেক জায়গায় দেখবো, যেমন দেখেন, কেউ কোনো কাজ করে থাকবে বা হয়ে থাকবে বোঝাতে উপরের স্ট্রাকচারটি হয়, কেউ কোনো কাজ করে থাকবে বা হয়ে থাকবে। পরের বাক্যটা দেখেন, রতন তাকে বলেও থাকতে পারে। আমরা যদি এরকম হয় যে আপনার এক বন্ধু আপনাকে একটা দোষ বললো, তখন আপনার সম্পর্কে একটা দোষ বললো, তখন আপনি মনে মনে ভাবতেছেন যে ওকে আমার সম্পর্কে কে বললো এই কথাটা। তো আপনার মনে বলছে যে রতন হয়তো তাকে কথাটা বলে থাকতে পারে। এরকম যদি কোনো বাক্য হয়, রতন তাকে বলেও থাকতে পারে, রতন মাইট হ্যাভ টোল্ড হিম। এখানে দেখেন আমার স্ট্রাকচারে কি হবে, প্রথমে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কিন্তু রতন, ভালো করে খেয়াল করেন, এই জায়গাটায় কিন্তু বারবার আসা সম্ভব হবে না। তারপরে মাইট হ্যাভ বসবে, তারপরে ভার্বের ভি3 বসবে। আমাদের সবার সমস্যা হচ্ছে এখানে যে ভি3 কেন আসলো, কিন্তু আমার স্ট্রাকচারে কি বলছে? সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মাইট হ্যাভ বা মাস্ট হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন।
এরকম শোনেন, এরকম কোনো সমস্যা থাকলে প্লিজ, এরকম আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে একটু পড়াতে দেন, পড়ানোর পরে আমি আপনাদের সব বিষয়গুলো নিব এবং এগুলো এক এক করে ধরে ধরে সলভ করে দিব। আপনি চিন্তা করবেন না যে স্যার এখন চলে যাচ্ছে, ঠিক আছে? পড়ানোর ভিতরে প্লিজ, পড়ানোর ভিতরে আর কোনো কোশ্চেন নেওয়া সম্ভব হচ্ছে না। বলেন। বলেন। আপনি এখানে পাস্ট পাচ্ছেন কোথায়? পাস্ট পাস্ট অর্থে আপনি কেন ব্যবহার করবেন? আচ্ছা, ওয়েট হিট। আচ্ছা, পরবর্তীতে দেখেন আমি সব কোশ্চেন গুলো নিবো, প্লিজ এখানে একটু আগে পড়ায় এসে আমাদের টাইম আবার ওভার হয়ে যাবে। এখানে আমাদের যে ট্রান্সলেশন গুলো ছিল, আমি একটি পাখি দেখিতেছি, দেখেন আই সি আ বার্ড। এখানে কিন্তু আগের দিন গত ক্লাসে আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে সি সি ভার্বের কখনো কিন্তু কোনো আইএনজি হয় না। ইংরেজিতে এরকম এখানে 14টি ভার্ব দেখেছিলাম, যে ভার্ব গুলোর পরে কখনো কিন্তু আইএনজি ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম হয় না। যেমন আমি তোমাকে ভালোবাসিতেছি, এটা কিন্তু আই এম লাভিং ইউ হবে না, এটা হবে আই লাভ ইউ, অর্থাৎ লাভ ভার্বের কিন্তু আইএনজি ফর্ম ওইভাবে হয় না। তারপরে দেখেন রহিম মাছ ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ। সে একটি ছবি আঁকিতেছে, শি ইজ ড্রয়িং আ পিকচার। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। এগুলো কিন্তু আপনারা সবাই করে রেখেছেন। পরবর্তী দিন যে কাজগুলো দিব আপনাদের পরবর্তী ক্লাসে, সেই কাজগুলো আপনাদের এখানে সব দেওয়া আছে। দেখেন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান। এগুলো সব আপনাদের দেওয়া ছিল, আপনারা এক এক করে ধরে ধরে করে ফেলেছেন। পরবর্তী দিন যে কাজগুলো দিব, এখানে 25টা বাক্য আছে, এই বাক্যগুলো আপনারা সবাই করে রাখবেন। রনি স্কুলে যায় নাই, দেখেন এটা কিন্তু নেগেটিভ ফর্ম। তুমি ভাত খেয়েছিলে, তারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, সে গ্লাসটি ভেঙেছিল। এই পিডিএফ গুলো কিন্তু আপনাদের পাঠিয়ে দিব। আজকে দেখলাম যে কয়েকজনের কাছ থেকে আমি ফিডব্যাক নিয়েছি, আপনারা সবাই কিন্তু কাজগুলো করে রেখেছেন এবং দেখলাম অনেকেই কিন্তু ভালো ফলাফল দিয়েছেন এখানে। যে বাক্যগুলো যারা যারা বলেছেন সবারই বাক্যগুলো বেশ কারেক্ট হয়েছে। আশা করি পরবর্তী দিন যে কাজগুলো দিব, এই কাজগুলো আমি এখন পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনারা সবাই করে নিবেন। আর এই যে 25টা বাক্য, প্রত্যেকটা বাক্যের কিন্তু আপনি মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করে করবেন। দেখবেন যে এখানে আজকে যা যা শিখালাম, এখান থেকে বাস্তবে আপনারা কিছু শিখতে পারবেন এবং এগুলো যখন করে রাখবেন, আমি পরবর্তী ক্লাসে আপনাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে ধরে ধরে শুনবো। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ বলেন। হুম, বলেন বলেন। হুম, অবশ্যই। তো দ্যাটস অল ফর টুডে, পরবর্তী দিন সবার সঙ্গে একই টাইমে কথা হবে। আর আমি যে হোম টাস্ক গুলো দিচ্ছি, এগুলো আপনারা একটু প্লিজ কাইন্ডলি করে রাখবেন।